আজ একটি বিশেষ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যে বিষয়টি তোমাদের সিলেবাসের একটি বিস্তৃত অংশ জুড়ে আছে এবং তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে 5 এবং 5 করে 10 নম্বরের প্রশ্ন প্রত্যেকবারই থাকে। আমরা আলোচনা করব ভাষা বিজ্ঞান। এখন এই ভাষা বিজ্ঞান শব্দটির ইংরেজি তোমরা প্রত্যেকেই জানো, লিঙ্গুইস্টিক্স। এই লিঙ্গুইস্টিক্স শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দুটি অংশ পাই। একটি হচ্ছে ল্যাটিন শব্দ লিঙ্গুয়া। লিঙ্গুয়া কথার অর্থ জীব। আরেকটি শব্দ পাই স্টিকস। এটি একটি গ্রিক শব্দ। এই গ্রিক শব্দ থেকে ইংরেজিতে এসছে স্টিক্স, ISTICS। এর অর্থ জ্ঞান। এখন প্রশ্ন হলো, ভাষার উচ্চারণ প্রসঙ্গ জড়িত হচ্ছে এই জিহ্বার সঙ্গে, আর জ্ঞানের সঙ্গে জড়িয়ে আছে ভাষার পরীক্ষা ও পর্যবেক্ষণের প্রশ্ন। এই দুটো শব্দ মিলেই আমাদের ভাষা বিজ্ঞান। অর্থাৎ ভাষা বিজ্ঞান তাহলে আমরা কাকে বলবো? ভাষা বিজ্ঞান ভাষার গঠন সম্পর্কে বিজ্ঞানসম্মত তত্ত্বের বিশ্লেষণ এবং সেই তত্ত্বের সহায়তায় সূত্র নির্মাণ এবং সূত্রের সাহায্যে কোনো একটি বিশেষ ভাষা বা সমগ্র ভাষাকে ব্যাখ্যা করা হয়। যে বিজ্ঞান ব্যাখ্যা করে, যে বিজ্ঞান, তাকেই বলে ভাষা বিজ্ঞান। এখন এই ভাষা বিজ্ঞানকে কেন বিজ্ঞান? তোমাদের প্রশ্ন হতে পারে, কেন বিজ্ঞান? কারণ ভাষা বিজ্ঞানের সঙ্গে জড়িয়ে আছে ভাষা কিছু প্রশ্ন। এক, ভাষা বিজ্ঞান স্বচ্ছ, এক্সপ্লিসিট। ভাষা বিজ্ঞান প্রণালীবদ্ধ। সিস্টেমেটিক। এবং আরেকটা ভাষা বিজ্ঞান যুক্তিসিদ্ধ, অর্থাৎ রেশনাল। এই তিনটে কারণে অবশ্যই ভাষা বিজ্ঞান বিজ্ঞান। এবার আমরা দেখে নেব ভাষা বিজ্ঞানের কাজ কি। কাজ, তাহলে ভাষা বিজ্ঞানের কাজ হচ্ছে, এক হচ্ছে ভাষা বিষয়ক বিভিন্ন উপাত্ত সংগ্রহ। উপাত্ত মানে ডেটা। তাহলে আমরা লিখে নিই ভাষা বিষয়ক বিভিন্ন উপাত্ত সংগ্রহ। তারপরে আর কি আছে ভাষা বিজ্ঞানের কাজ? ভাষা বিজ্ঞানের কাজ হলো এই উপাত্তের অভ্যন্তরস্থ যে শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলার উদ্ঘাটন। অর্থাৎ এই যে ডেটা সংগ্রহ হলো, লিখে নি উপাত্তের অভ্যন্তরস্থ শৃঙ্খলার উদ্ঘাটন। শৃঙ্খলার উদ্ঘাটন। আর সেই শৃঙ্খলা সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা। সেই শৃঙ্খলা সুস্পষ্টভাবে সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা।
কি বলছি? বলতে চাইছি ভাষা বিজ্ঞানের কাজ হলো ভাষা বিষয়ক বিভিন্ন ডেটা সংগ্রহ, ভাষা বিষয়ক বিভিন্ন ডেটা সংগ্রহ, সেই ডেটা সংগ্রহ করে সেই ডেটার মধ্যে যে শৃঙ্খলা রয়েছে অর্থাৎ পরম্পরা রয়েছে সেই শৃঙ্খলাকে উদ্ঘাটন করতে হবে। সেই শৃঙ্খলা যে উদ্ঘাটন করার পর একটা সূত্রের সাহায্যে, নির্মিত সূত্রের সাহায্যে সেই শৃঙ্খলাকে ব্যাখ্যা করতে হবে। এটা হলো ভাষা বিজ্ঞানের কাজ। এখন এই যে ডেটা সংগ্রহ, সূত্র নির্মাণ, এ প্রচেষ্টা প্রায় 2500 বছর ধরে মানুষ করে আসছে। প্রাচীন ভারত ও গ্রিকে এই শৃঙ্খলা বর্ণনার চেষ্টা করেছিলেন ভাষা বিশ্লেষকেরা। সেই চেষ্টা থেকেই জন্ম নিয়েছিল ভাষা বিজ্ঞানের প্রথম ধারা। তাহলে প্রথম ভাষা বিজ্ঞানের প্রথম ধারাটির নাম হচ্ছে প্রথাগত ব্যাকরণ। তাহলে ভাষা বিজ্ঞানের বিভিন্ন ধারা আছে। এবার আমরা ধারাগুলো সম্পর্কে জানবো। একটি ধারা আমরা পেলাম প্রথাগত ব্যাকরণ, এটা ভাষা বিজ্ঞানের প্রাচীনতম ধারা। এই ধারাটি বেশ জনপ্রিয় এবং এই ধারার সাহায্যে কি ব্যাখ্যা করা হয়? 1 নম্বর, এই ধারার সাহায্যে ব্যাখ্যা করা হয় শব্দের শুদ্ধতা, অর্থাৎ কোন শব্দ শুদ্ধ কোনটা অশুদ্ধ, এই প্রথাগত ব্যাকরণের সাহায্যে তা ব্যাখ্যা করা হয়। তাহলে আমরা দেখি শব্দের শুদ্ধতা। শব্দের শুদ্ধতা ব্যাখ্যা করা হয় এই প্রথাগত ব্যাকরণের সাহায্যে। আর বর্ণনা করা হয়, আর কি করা হয়? বর্ণনা করা হয় বিভিন্ন উপাত্ত অর্থাৎ তথ্যের, ভাষাগত তথ্যের বর্ণনা, ভাষাগত তথ্যের বর্ণনা করা হয়। এই ভাষা বিজ্ঞান অর্থাৎ প্রথাগত ব্যাকরণ এটা হলো অনুসরণকারীর নয়, এটা কিন্তু অনুশাসনকারীর ভূমিকায়। অর্থাৎ আবারও বলছি, এটা অনুসরণকারীর নয়, এটা এই ব্যাকরণ অনুশাসন করে, অর্থাৎ কি হওয়া উচিত তা নির্দেশ করে। ঠিক আছে? কি আছে তা নয়, কি হওয়া উচিত তা নির্দেশ করে। সেটা করতে গিয়ে এই ব্যাকরণ তন্ময় না হয়ে গিয়ে মন্ময় হয়ে গেছে, অর্থাৎ আমার মনের মতো হয়ে গেছে। আমি যেভাবে ব্যাকরণটাকে দেখছি সেরকম হয়ে গেছে। সেখানেই এই ব্যাকরণ সরে এসেছে বিজ্ঞান থেকে, অর্থাৎ এই ব্যাকরণ পুরোপুরি বিজ্ঞানের নিয়মকে মানেনি। তাহলে আমরা একটা ভাষা বিজ্ঞানের ধারা পেয়েছি, সেটা হচ্ছে প্রথাগত ব্যাকরণ। এর পরেরটা দেখব। পরে কি আছে? পরে অপর একটি ভাষা বিজ্ঞানের ধারা আছে, সেটা আমরা আলোচনায় যাব, কিন্তু সেই আলোচনায় যাব আমরা কিছু উদাহরণের মধ্যে দিয়ে। বেশ, দেখছি সংস্কৃত অস্মাভি, এই অস্মাভি শব্দ থেকে প্রাকৃতে এসছে অমহাহি, এ থেকে অপভ্রংশে এসছে অমহহি। এই অমহহি থেকে প্রাচীন বাংলায় এসছে আমহে। মধ্য বাংলায় এসছে আমহে। তা থেকে বাংলায় এসছে আমি। এই যে একটি ভাষা বিশ্লেষণের যে পদ্ধতি, কি পদ্ধতি? সংস্কৃতের রূপটা দেখছি আমরা দেখছি প্রাকৃতের রূপটা দেখছি, আমরা অপভ্রংশের রূপটা পাচ্ছি। অর্থাৎ যে ভাষা বিজ্ঞান ভাষার একাধিক কালের রূপ, এই একটা কাল, এই একটা কাল, এই একটা কাল,
এই একাধিক কালের রূপ বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণ করে। অর্থাৎ একাধিক কালে, আমি বারবার বলছি, একাধিক কালের রূপ বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণ করে তাকে বলা হয়, জানো তোমরা, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। তাহলে আমরা অপর আরেকটি ধারা পাচ্ছি, সেটা হলো ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। এই ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এর ইংরেজি হলো ডায়াক্রনিক লিঙ্গুইস্টিক্স। এই ডায়াক্রনিককে ভাঙলে আমরা পাই ডিআইএ, ডায়া মানে অতিক্রম করে, আর ক্রোনোস, ক্রোনোস মানে একটি কাল বা সময়। অর্থাৎ যে ভাষা বিজ্ঞান একটি কালের ধারাকে অনুসরণ করে না, একাধিক কালের ধারাকে অনুসরণ করে, তাকে বলা হয় ঐতিহাসিক ভাষাবিজ্ঞান বা ডায়াক্রনিক লিঙ্গুইস্টিক্স। ঠিক আছে, এর কাজ কি? এই ডায়াক্রনিক লিঙ্গুইস্টিক্স এর কাজ হলো ভাষার মধ্যে একাধিক কালের নিরিখে যে শৃঙ্খলা আছে, সেই শৃঙ্খলা নির্মাণ। একাধিক কালের ভাষার মধ্যস্থ শৃঙ্খলার নির্মাণ, এটা হলো ডায়াক্রনিক লিঙ্গুইস্টিক্স। এই ডায়াক্রনিক লিঙ্গুইস্টিক্স আমরা তাহলে দুটো ধারা পেয়েছি, এক হচ্ছে প্রথাগত ব্যাকরণ, আর একটা হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। এরপরে আমরা অপর আরেকটি বিষয়ে চলে যাব। এটাও ঠিক আমরা সেই উদাহরণের মধ্যে দিয়েই আমরা পৌঁছে যাব মূল বক্তব্যে। যেমন বর্তমানকালে একটি সর্বনাম হলো, বর্তমানকালে একটি সর্বনাম আমি। আমি হচ্ছে সর্বনাম, বর্তমানকালের এক বচনের। এই সর্বনাম আমি, এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা কি পাই? আমরা পাই, অর্থাৎ একটি কালে বিশ্লেষণ করব, আমরা বর্তমান কালের রূপটাই বিশ্লেষণ করব, পাই আ, তোমরা সকলেই জানো, ম যোগ হর্ষ, এই তিনটে বর্ণ পাই আমি। এখন এর যদি কারকগত দিকটা দেখি আমরা, এটা হলো বর্ণ বিশ্লেষণ করলাম। এবার আমরা কারকগত এক বচনের এই আমির কারকগত দিকটা দেখব। যেমন কর্তৃকারকে আমরা পাই আমি, কর্ম সম্প্রদান এ কারকে পাই আমাকে, করণ কারকে পাই এর রূপ আমার দ্বারা, তোমরা সবাই জানো এটা, আমার দ্বারা। নিমিত্ত কারকে পাই আমার জন্য, অপাদান কারকে পাই, অপাদানে পাই আমা হতে, অধিকরণে পাই আমাতে। এই যে আমি, এই বর্তমানকালে একটি সর্বনামীয় আমি শব্দটার আমরা প্রথমে বিশ্লেষণ করলাম বর্ণ বিশ্লেষণ, আমরা পরবর্তীতে বিশ্লেষণ করলাম কারকত্ব। এই যে কোনো একটি
শব্দ বা কোনো একটি ভাষার, মূলত ভাষাই হবে, ভাষার একটি কালকে কেন্দ্র করে যে বিশ্লেষণ, অর্থাৎ যে ভাষা বিজ্ঞানে ভাষার একটি কালের রূপ ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়, একাধিক কালের নয়, একটি কালের রূপের ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়, তাকে বলা হয় এককালিক ভাষা বিজ্ঞান। তাকে বলা হয় এককালিক ভাষা বিজ্ঞান। এককালিক ভাষা বিজ্ঞান। এর এই এককালিক ভাষা বিজ্ঞানের ইংরেজি হলো সাইনক্রনিক লিঙ্গুইস্টিক্স। SYN, সাইন মানে সঙ্গে, আর ক্রোনোস, ক্রোনোস মানে একটি কাল, অর্থাৎ যা একটি কালের সঙ্গে আছে, অর্থাৎ যে ভাষা বিজ্ঞান ভাষার একটি কালের রূপ গঠন ব্যাখ্যা ও বিশ্লেষণ করে, তাকে বলা হয় এককালিক ভাষা বিজ্ঞান। ঠিক আছে, এবার আমরা অপর আরেকটি উদাহরণের সাহায্যে জেনে নেব অপর আরেকটি ভাষা বিজ্ঞান সম্পর্কিত চিন্তা ভাবনাগুলি। যেমন স্পেনীয় শব্দ কাসা, এই স্পেনীয় শব্দ কাসা আর পর্তুগিজ শব্দ কাজা, তা থেকে আবার ইটালীয় শব্দ কাজা, আর বাংলা এর অর্থ বাড়ি। আরেকটি উদাহরণ দেখব, যেমন সংস্কৃত শব্দ পিতা, ল্যাটিন শব্দ পাতের, গ্রিক শব্দ পাতের, বাংলায় এর অর্থ বাবা। এই যে এখান থেকে আমরা পাচ্ছি কে, দেখো প্রত্যেকের মধ্যে কে, এই ব্যঞ্জন ধ্বনিটি পাচ্ছি। এখান থেকে আমরা পাচ্ছি পি, এই তিনটি ভাষার মধ্যে পাচ্ছি পি। এই যে কে আর এই যে ব্যঞ্জন ধ্বনি পি, এই দুটো ধ্বনি বা এরকম আরো ডেটা বিশ্লেষণ করে আমরা ধরে নিতে পারি যে এই ভাষাগুলি এক সময় একই গোত্রভুক্ত ছিল। অর্থাৎ যে ভাষা বিজ্ঞানে একাধিক ভাষা বিশ্লেষণের মধ্যে দিয়ে দেখা হয় যে ভাষাগুলি সমগোত্রীয়, অর্থাৎ সমগোত্রতা বা একই পিতৃপুরুষ নির্ণয় করা হয় যে ভাষা বিজ্ঞানের সাহায্যে, তাকে বলা হয় তুলনামূলক ভাষা বিজ্ঞান বা কম্পারেটিভ লিঙ্গুইস্টিক্স। এই কম্পারেটিভ লিঙ্গুইস্টিক্সের আবারও বলছি কাজ হলো একাধিক ভাষার মধ্যে তুলনা করে সেই ভাষার ধ্বনি বিশ্লেষণ করে অথবা ব্যাখ্যা করে তাদের যে পূর্বপুরুষ অর্থাৎ পূর্ব ভাষা
অর্থাৎ যখন তারা একই ভাষায় অঙ্গীভূত ছিল, সেই পূর্বপুরুষ নির্ধারণ করা হয় আমাদের এই তুলনামূলক ভাষা বিজ্ঞানের সাহায্যে। এই তুলনামূলক ভাষা বিজ্ঞান উইলিয়াম জোন্স 1786-তে এই তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেন। কিন্তু জ্যাকব গ্রিম এই তুলনামূলক ভাষা বিজ্ঞানের যথার্থ প্রয়োগ ঘটান। পরীক্ষায় প্রশ্ন আসে তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত কার হাতে, তখন আমরা অবশ্যই বলবো উইলিয়াম জোন্স। এর পরবর্তীতে, এটা মুছে দিই, এর পরবর্তীতে ভাষা বিজ্ঞানের অপর আরেকটি শাখার উদ্ভব ঘটে। সেই শাখাটিকে বলা হয় গুরুত্বপূর্ণ একটি শাখা, রূপান্তরমূলক সৃষ্টিশীল ব্যাকরণ। এই রূপান্তরমূলক সৃষ্টিশীল ব্যাকরণ সারা পৃথিবীতে সবচেয়ে গৃহীত ব্যাকরণ, এবং এই রূপান্তরমূলক ব্যাকরণ ভীষণভাবে বিজ্ঞানসম্মত। তাহলে এক হচ্ছে বিজ্ঞানসম্মত, পুরোপুরি বিজ্ঞানসম্মত। 2 নম্বর হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক। এই জন্য এই ব্যাকরণ সারা পৃথিবীতে ভীষণভাবে গৃহীত। রূপান্তরমূলক সৃষ্টিশীল ব্যাকরণ এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাকরণ হচ্ছে রূপান্তরমূলক সৃষ্টিশীল ব্যাকরণ। এখন দেখব এই রূপান্তরমূলক সৃষ্টিশীল ব্যাকরণের পরে, অর্থাৎ আমরা এইবার দেখব যে এতগুলো যে ব্যাকরণের ভাষা বিজ্ঞানের এতগুলো যে ধারা আমরা আলোচনা করেছি, সেই ধারাগুলোর মধ্যে সম্পর্ক কি। প্রথমে আলোচনা করেছিলাম প্রথাগত ব্যাকরণ, তা থেকে আলোচনা করেছিলাম ঐতিহাসিক ব্যাকরণ, তারপরে আলোচনা করেছিলাম বর্ণনামূলক ব্যাকরণ, তোমরা ভাষা বিজ্ঞানও বলতে পারো। তারপরে আলোচনা করেছিলাম তুলনামূলক ব্যাকরণ, তারপরে আলোচনা করেছিলাম রূপান্তরমূলক সৃষ্টিশীল ব্যাকরণ। এই যে এই 4টি ব্যাকরণ, 5টা, এই 5টি ব্যাকরণই একটি অপরটির সাথে ভীষণভাবে রিলেটেড। অর্থাৎ আমি বলতে চাইছি সংযোগ। অর্থাৎ বলতে চাইছি এই প্রথাগত ব্যাকরণ থেকে তথ্য নিয়ে সমৃদ্ধ হয়েছে ঐতিহাসিক ব্যাকরণ, ঐতিহাসিক ব্যাকরণ থেকে তথ্য নিয়ে সমৃদ্ধ হয়েছে বর্ণনামূলক ব্যাকরণ, বর্ণনামূলক ব্যাকরণ থেকে তথ্য নিয়ে সমৃদ্ধ হয়েছে তুলনামূলক ব্যাকরণ, এবং সর্বোপরি তুলনা থেকে তথ্য নিয়ে সমৃদ্ধ হয়েছে রূপান্তরমূলক সৃষ্টিশীল ব্যাকরণ। অর্থাৎ এদের মধ্যে আদান প্রদান কিন্তু অবশ্যই চলেছে। এই আদান প্রদানের ফলে দেখা যাচ্ছে যে কোনো একটি ব্যাকরণ যদি ধরে নিই ঐতিহাসিক ব্যাকরণ, সে কিন্তু পূর্ববর্তী ব্যাকরণ থেকে, অর্থাৎ প্রথাগত ব্যাকরণ থেকে সম্পূর্ণরূপে একটা সহযোগিতা পেয়েছে। অর্থাৎ এর ভেতরে ঐতিহাসিক ব্যাকরণের মধ্যে প্রথাগত ব্যাকরণের গুণও কিছু রয়েছে। আবার বর্ণনামূলক ব্যাকরণের মধ্যে যদি দেখি, ঐতিহাসিক ব্যাকরণের কিছু গুণ এর মধ্যে রয়েছে। অর্থাৎ একটা শৃঙ্খলা এই সমস্ত ব্যাকরণের মধ্যেই বিদ্যমান রয়েছে। ঠিক আছে,
আজকে আমরা এখানেই শেষ করি। আমরা জানতে পারলাম যে ভাষা বিজ্ঞান কি, ভাষাকে বিজ্ঞান কেন বলে। আমরা জানতে পারলাম ভাষা বিজ্ঞানের যে বিভিন্ন ধারা, সেই ধারাগুলো সম্পর্কে। ঠিক আছে, ধন্যবাদ।